দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আমাদের বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তার সত্য মিথ্যা কি হবে আগামী নির্বাচনে। আপনারা যাকে সহজেই এআই বলে চেনেন বা বলেন, সেটির একটি প্রভাব আমরা মার্কিন নির্বাচনে, ভারতের নির্বাচনে দেখেছি। বাংলাদেশের নির্বাচন সামনে এবং তার প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই যে প্রভাবগুলো এখন শুরু হয়ে গেছে, এই বিষয়ে কেন, কিভাবে এবং কি করা উচিত তা নিয়ে আমরা কথা বলবো, আমরা দেখব, ফ্যাক্ট চেক করব, সব কিছুই। তার আগে জানিয়ে রাখি, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর বি.এম. মইনুল হোসেন। তিনি পরিচালক, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার পাশেই রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সবাই চেনেন তাকে আপনারা, সাধারণ সম্পাদক এবি পার্টি। আর আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম, তিনি ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার। তো আপনাদের তিনজনকেই আমন্ত্রণ। যা বলছিলাম দর্শক, যে নানা ধরনের এআই ভিত্তিক প্রচার শুরু হয়েছে। ছোট ছোট ক্লিপ আপনারাও নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, অনেকটা মজাদার, অনেকটা সামাজিক বিষয় নিয়েও, কিন্তু এই সামনের দিনগুলোকে নিয়ে অনেক বেশি। আমি একটু বলে নেই সংক্ষেপে, এগুলোতে আমরা কী ধরনের প্রচারণা দেখতে পাচ্ছি। নির্বাচনের দলীয় প্রচার, এখানে বিএনপি, জামায়াত, এনসিপি, তাদের বিষয় বেশি দেখা যাচ্ছে। সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে প্রচারণা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সংসদ নির্বাচন আগে, এটা নিয়েও কথা রয়েছে। মানে পতিত আওয়ামী লীগকে মহান করার জন্য এক ধরনের প্রচার আমরা এআই ভিত্তিক দেখি, আর নির্বাচন বিরোধীও প্রচারণা রয়েছে। আমরা যে কোনো একটা বিষয় একবার দেখে নিই, এই প্রচারগুলো কেমন, যদি দেখতে পারি তারপর আলোচনায় যাব। চাচা, বিএনপির গুণ কি কি? বিএনপির অনেক গুণ। 9 মাসে 150 খুন, চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। চাচা, বিএনপির তো অনেক অভিজ্ঞতা আছে। চিঠি লেখা, লন্ডনে পালানো আর পল্টনে গ্যাঞ্জাম, এই 3 বিষয়ে ওরা পিএইচডি। ভাই, বিএনপি কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না? ভাইরে, স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বিক্রির 1000 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া করতে চায় না। আমাদের এলাকায় 100 জনের মধ্যে 90 জনই এখন বিএনপি নেতা। তাহলে এতদিন আওয়ামী লীগ করলো কারা? যারা বাংলাদেশই চায়নি, তারা একবার বাংলাদেশ শাসনের সুযোগ চায়। এর চেয়ে নির্লজ্জতা আর কিছু কি আছে? জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল তোমার? জুলাই আন্দোলন করে রাজাকার প্রতিষ্ঠা করা। জি, আমরা কতগুলো ভিডিও দেখলাম এবং আমরা পরের যে ভিডিওগুলো দেখব আরও বেশি করে ভিন্ন বহুমাত্রিক ভিডিও দেখাতে চাই, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এখনও ফ্যাক্ট চেকার রয়েছেন রেদওয়ানুল ইসলাম। তো আপনার কাছে যে আমরা তো কয়েকটি নমুনা দেখিয়েছি, আপনাদের অভিজ্ঞতা কি? আপনাদের একটি স্টোরিও আমি পড়েছি, সেখানে অনেক বর্ণনা আছে, আমি সেগুলো এখানে নাই বললাম। তো আপনাদের অভিজ্ঞতা একটু শুনতে চাই। রেদওয়ানুল, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, বলতেন যদি একটু বিস্তৃতভাবে। আচ্ছা, যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, একদিন হচ্ছে আমি মানে যেহেতু ফেসবুকে বা গুজব নিয়ে আমাদের কাজ, তো আমি হচ্ছে একদিন কৌতূহলবশত এরকম একটা ভিডিও আমার সামনে আসে। তো আসার পরে আমি হচ্ছে কৌতূহলবশত পরবর্তীতে এই একই ধরনের ভিডিও আরো খুঁজতে থাকি। তো এরপরে আমি যেটা দেখলাম যে এই ধরনের ভিডিওতে আসলে আপনার ফেসবুক, টিকটক দুইটি প্ল্যাটফর্মে হচ্ছে একদম মানে কি বলা যায়, একদম মানে মহামারী আকারে প্রচার হচ্ছে এই ভিডিওগুলা। এবং এইসব ভিডিওতে আমরা এই যে আপনি যে আমাদের আলোচনা শুরুর পূর্বে যে সব কন্টেন্ট গুলো এই ধরনের কন্টেন্টই আমরা দেখছি। দেখানো হচ্ছে যে জনগণ বলছে আমরা আগেই ভালো ছিলাম। তারপরে ধরেন রাজনৈতিক প্রচারণা তো আছেই, যেমন নির্বাচন ঘিরে আসছে যে অমুক দলকে আমি কেন ভোট দিব, বা এমন কিছু ডিলিউশন আমরা দেখতে পেয়েছি। যেমন ধরেন কোন একটা দলের পক্ষ হয়ে সনাতন ধর্মাবলম্বীরা ভোট চাচ্ছে, নারীরা ভোট চাচ্ছে। আদতে নির্বাচনের বাস্তবিক প্রচারণায় তাদের পক্ষে সনাতনী বা অন্যান্য ধর্মের মানুষদের, মানে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর পক্ষে অন্যান্য ধর্মের মানুষদের আসলে মতামতটা কি, সেটা কিন্তু বাস্তবে আমরা বাস্তবে প্রেক্ষাপটটা আমাদের সামনে নেই। কিন্তু হচ্ছে আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে দেখতেছি যে অন্যান্য ধর্মাবলম্বীরা রাজনৈতিক দলগুলো, মানে ধর্মীয় ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে বলতেছে আমরা এবার নির্বাচনে অনেক তো দেখলাম, আবার তাদেরকে ভোট দেবো, বা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, আবার ইসলামী শাসনতন্ত্র চাই। হ্যাঁ, কিন্তু বাস্তবে ভোটের রাজনীতিটা কেমন?
সেটা সেটার উপরে সেটার কিন্তু প্রয়োগ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি না আর কি, বা সোশ্যাল মিডিয়ার সাথে বাস্তবের যে রাজনৈতিক দেশের পরিস্থিতি, আমার মনে হয় দুটার মধ্যে একটা বিস্তর তফাৎ আপনার আছে। কাছে একটু বিষয় আমি জানতে চাই, যেটি আমরা আপনাদের কাছে জানতে চাইব, বিশেষ করে অধ্যাপক ডক্টর বি.এম. মইনুল হোসেনের কাছে আমরা জানতে চাইব, এই যে এআই দিয়ে তৈরি ভিডিওগুলো তো খুব শর্ট ক্লিপ, রিলসের চেয়েও ছোট, তো আমরা একটা খেয়াল করলাম যে প্র্যাকটিক্যালি তো হিউম্যান বিং সেখানে দেখা যায়, লোকজন দেখা যায়, আমরা কখনো কখনো দেখি আড্ডার ভেতরে কথা হয়, এবং একজন আপনি সনাতন ধর্মী নারীর কথা বললেন, পুরুষও আমরা দেখেছি। এই লোকগুলো কি প্র্যাকটিক্যালি আছে, এটি কি ফেক না বা তাদের প্র্যাকটিক্যাল ছবি ব্যবহার করে ফেক মানে এই ধরনের গুলো তৈরি করা হচ্ছে? এখানে যে বিষয়টা হচ্ছে পুরো জিনিসটাই আসলে ফেক, যে যে আপনার চরিত্রগুলো এবং হচ্ছে যে বর্ণনা, পুরো জিনিসটাই আসলে ফেক। যেমন ধরেন আমি চাই যে আমি যেই ধরেন আমি একটা রাজনৈতিক দলের সাপোর্টার, বা হচ্ছে আমি একটা রাজনৈতিক দলকে প্রমোট করতে চাই, তো আমি হচ্ছে কিছু চরিত্র বানাই হচ্ছে আমি একটা সংলাপ দিয়ে দিচ্ছি। আমার যেসব এআই টুল আছে, যেমন এই ভিও 3, এই যে আমরা যে ভিডিওগুলো দেখছি ম্যাক্সিমাম হচ্ছে ভিও 3 দিয়ে বানানো গুগলের। তো আমি হচ্ছে তাকে প্রম্পট দিচ্ছি, সে হচ্ছে আমাকে সে অনুযায়ী ভিডিওগুলো তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, মানে হচ্ছে মানে এখানে মানে পুরো একটু 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 গল্পটা বিস্তারিত এবং জানতে চাই, চরিত্রগুলো সবকিছুই কাল্পনিক। একটু বিস্তারিত জানতে চাই। তো আমি যতদূর জানি যে ওটা লিখে দেয় বোধহয়, ওদের ডায়ালগগুলো লিখে 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 দেয়। তো আপনি যদি ব্যাখ্যা হ্যাঁ, করতেন। লিখে দিচ্ছি। তো আর এরপর যে দুজন ব্যক্তি এই ভিডিওটা কি তারা টোটালি মেক করে, না দুটি স্টিল এক জায়গা থেকে এনে কিভাবে করে, আমি একটু আর একটু ডিটেল জানতে চাইছিলাম। আচ্ছা, ধরেন ভিও 3 বা হচ্ছে যেসব এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো আছে বা টুলস গুলো আছে, সেখানে গিয়ে হচ্ছে আমি আসলে কি চাই। ধরেন আমি চাই হচ্ছে একজন সনাতন ধর্মাবলম্বী জামাত ইসলামের পক্ষে একটা মানে ভোট চাইবে, বা জামাত ইসলামের পক্ষে একটা বক্তব্য দিতে চাইবে। অথবা তখন তাদের সে বিপক্ষে একটা, মানে জি, আমি পক্ষে বিপক্ষে দুটি হতে পারে, জি। হ্যাঁ, যেটা যে কোনো কিছু হইতে পারে। এখন আমি ধরেন একটা কন্টেন্ট বানাতে চাই, তো আমি হচ্ছে ওই যে টুলসটাতে গেলাম, গিয়ে একটা মানে প্রম্পট দিলাম, যেটাকে হচ্ছে প্রম্পট বলে, বা ইনস্ট্রাকশন দিলাম যে হচ্ছে একজন আমাকে একটা নারীর আহ, আহ, চরিত্র বানায় দাও, যার হাতে বাজারে থলে থাকবে, কপালে সিঁদুর থাকবে, হাতে হচ্ছে কি বলে এটা শাঁখা থাকবে। হ্যাঁ, সে বাজার থেকে ফিরতেছে, সে বলবে যে অনেক দল তো দেখেছি, আবার হচ্ছে আমরা মানে জামায়াতকে চাই, বা হচ্ছে অমুক দলকে চাই, বা অমুক দলকে চাই না। হ্যাঁ, এই ধরনের একটা জি, জি। ইনস্ট্রাকশন দিয়ে আরেকটা দেওয়া বিষয় হয়, আমি তারপর দেখেছি হচ্ছে যে এটা দুইটা ক্যারেক্টার গেল ধরেন, কিন্তু আমি তো এমনও ভিডিও দেখছি, সবাই দেখছেন যে অনেক লোকের উপস্থিতি, তার ভিতরে তার উপস্থিতি, আরেকজনের উপস্থিতি নিয়ে কথা বলছেন, ব্যাকগ্রাউন্ডে লোকজন আছে, সেগুলো কি কোনো ভিডিও নিয়ে এসে কাজ করা হয়, না ওটাও তৈরি করা হয়? ওগুলো হচ্ছে আপনার ওই যে বললাম, যেটা প্রম্পট দিয়ে দেওয়া হয়, যে হচ্ছে একটা বাজার তৈরি করা, একটা সিনারিও তৈরি করা, যে হচ্ছে একটা ধরেন আমাদের কাঁচা বাজার গুলোর আমি প্রম্পটে দিয়ে দিলাম যে হচ্ছে একটা কাঁচা বাজারে মানুষজনের সমাবেশ হবে, সেখানে এসে সবাই এক সমস্বরে বলবে আমরা অমুক দলকে চাই, আমরা অমুক দলকে চাই না। এই ধরনের হয় আর কি। আচ্ছা, মানে পুরো জিনিসটাই আসলে মানে এখানে মানে fake। টোটাল প্রক্রিয়াটা শেষ করে তারপরে ভিডিওটা পেতে কত মিনিট লাগে, কতক্ষণ তৈরি হয়, এটা কতক্ষণে তৈরি হয়? আচ্ছা, এটা আসলে নির্ভর করে হচ্ছে সার্ভারের উপরে। যেমন আমি হচ্ছে গত 2-1 দিন ধরে হচ্ছে আমি নিজে ওই ধরনের মানে বেশ কিছু কাজের জন্য আমি নিজে ট্রাই করতেছিলাম আসলে কেমন সময় লাগে, বা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করে। আমি নিজেও মানে আমার যেহেতু এসব নিয়ে আমার কাজ, তো আমি নিজেও চেষ্টা করতেছিলাম, তো দেখলাম হচ্ছে কখনো কখনো আমি 5 মিনিট 3 মিনিটেও পেয়ে যাচ্ছে, আবার কখনো 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 এটা ঘন্টাও পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা বেস্টের ফুয়াদের কাছে একটু আসতে চাই, তারপরে আমরা আসব যে এই ধরনের ভিডিও ধরেন সামনে তো নির্বাচনকেই টার্গেট করে তৈরি করা হয়, তো এই ধরনের ভিডিও তৈরি হলে সমস্যাটা কি? মানে ক্যাম্পেইন তো করেই। ধন্যবাদ। 2015-16-তে যখন ব্রেক্সিট ইলেকশন হয়ে গেল আপনার ইংল্যান্ডে, এর আগে আমরা স্কটিশ রেফারেন্ডাম দেখলাম, তারপর হচ্ছে ট্রাম্পের নির্বাচন আগেরবার, তখন থেকেই কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্যামব্রিজ এনালিটিকা একটা ইন্টারন্যাশনালি রিনাউন্ড প্রতিষ্ঠান ছিল যারা ইলেকশন নিয়ে কাজ করে, তখন কিন্তু এই বিতর্কটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও পুরোদস্তুর এসছে যে আসলে এটার সুফল কুফল কি, এবং একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজে এটার কিভাবে এফেক্ট করছে। এবং বাস্তবতাটা দেখেন যে যেহেতু শিল্প বিপ্লবটা পশ্চিমে হয়েছে, ইংল্যান্ডে পার্টিকুলার এবং অন্যান্য দেশগুলোতে, তার ডেভেলপমেন্টের কিন্তু একটা ক্রমধারা আছে, একটা বিকাশের জায়গা আছে। বাংলাদেশে কিন্তু অথবা আমাদের দেশগুলোতে কোনো শিল্প বিপ্লব হয় নাই।
অতএব বাংলাদেশের অনেক মানুষ আছেন তারা এখনও সপ্তদশ শতাব্দীতে বাস করেন, চিন্তায়, মনস্তত্ত্বে, প্রযুক্তিতে, দুনিয়ায় অ্যাক্সেস করার ব্যাপারে। আবার কোনো কোনো মানুষ আছেন সে ওয়াশিংটনের মতো করেই বাংলাদেশে বাস করেন, তার চিন্তা এত অ্যাডভান্স লেভেলে চলে গেছে। তাহলে আমার সমাজে যেহেতু পুঁজির বিকাশ হয় নাই, এখানে শিল্প বিপ্লব হয় নাই, এখানে তথ্য প্রযুক্তির যে ধারাবাহিকতা এসছে, কার্বন এমিশনের আলোচনা চলতেছে, সারা দুনিয়াকে পলিউট করে পৃথিবী এখন আলোচনা করছে যে আমরা আবার আগের দুনিয়াতে ফেরত যেতে চাই। তো সেইখানে সংকটটা বাংলাদেশের জন্য অথবা আমাদের মতো সমাজগুলোর জন্য কত জটিল, যেখানে এখনও অধিকাংশ লোক স্মার্টফোনই ব্যবহার করে না, যেখানে অধিকাংশ লোক এখনও ইন্টারনেটের সাথে পরিচিত না। সেই সমাজে যখন এই বিকৃতিগুলো এবং এই চ্যালেঞ্জগুলো আসে, তখন সেটা কিন্তু ভোটারদের জন্য একটা জটিল পরিস্থিতি তৈরি করবে। এবং ইতিমধ্যে দেখা যাবে যে আমরা যারা পাবলিক লাইফ লিড করতেছি, আমাদের ব্যাপারেও কিন্তু এই জিনিসগুলো আছে। ছবি বিকৃত করে, এআই দিয়ে ভিডিও বানায়, সে ধরনের নুড জিনিস মাথা কেটে বিভিন্ন খবরের সাথে যোগ করে ওটাকে আবার 20 সেকেন্ডের একটা রিল করে এই কাজগুলো করছে। সংকট যেটা হচ্ছে বাংলাদেশে, এগুলো মাল্টিপল লেভেলের সংকট। একটা হচ্ছে এখানে গণতন্ত্র নাই, নির্বাচনী মূল্যবোধ নাই, জনগণ নাগরিক না, ভোটের পরিবেশে অভ্যস্ত না, জাজমেন্টের ক্যাপাসিটি অনেক কোয়েশ্চেনেবল। সেই বাস্তবতায় প্রযুক্তির অ্যাবিউজ, মানে এটা হচ্ছে আমেরিকান সমাজের অ্যাবিউজটা যে লেভেলে ডিল করবার মতো জায়গাতে আছে, আমার সমাজ কিন্তু অ্যাবিউজটা বোঝার লেভেলই এখনও নাই। এআই যে কি পরিমাণ ঝামেলা করতে পারবে এটা দেশের 5% লোক আদৌ বোঝে কিনা, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। তো সেই জায়গাতে সার্টেনলি এটা ইজ এ হিউজ চ্যালেঞ্জিং ব্যাপার যে আসলে কোনটা রাইট কোনটা ফেক, এবং এটা শেয়ার করা, ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইনের যে ফাঁদে পড়বার একটা সম্ভাবনা আছে। এবং আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশে নির্বাচনের ভোটের 1-2 দিন আগে কিন্তু খুব অ্যাগ্রেসিভ নেগেটিভ ক্যাম্পেইন হয়, এবং ওই সময়টাতে যদি আপনি এরকম কিছু বাজে ভিডিও করে ছড়াই দিতে পারেন, বাজারে মোবাইলে নিয়ে দেখাইলেন, তখন কিন্তু এটা আপনার ভোটটাকে সিরিয়াসলি এফেক্ট করবে। তো সেই বাস্তবতায় একটা হইল তথ্য প্রযুক্তির ক্রাইম, নাগরিক দায়িত্বের জায়গা থেকে একটা ব্যাপার। অ্যাডেড ক্রাইসিস যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ইলেকশন কমিশনের সংস্কার, ভোট গ্রহণের সক্ষমতা, যোগ্যতা, এই নির্বাচন কমিশন একটা জাতীয় নির্বাচন করতে সক্ষম কিনা, এই অনেকগুলো বিতর্ক এখন নতুন করে যোগ হয়েছে। এবং আমি ইলেকশন কমিশনে এআই এবং টেক রিলেটেড অ্যাবিউজ আরো একটু ডিটেলস আলাপ করব। তার আগে একটু আমরা অধ্যাপক ডক্টর বি.এম. মইনুল হোসেন আপনার কাছে জানতে চাই। প্রথমত প্রক্রিয়াটা সে একটু বলছে, কিন্তু আরও একটু ডিপলি আমি জানতে চাই। এবং আরেকটি শব্দ তৈরি হয়েছে এখন, ফেক, সফট ফেক। এবং সফট ফেকটা হচ্ছে এরকম যে আপনি আমার পক্ষে এআই দিয়ে তৈরি করা ক্যাম্পেইন, আমার পক্ষে ভোট চাইছি, এটাকে এখন সফট ফেক হিসেবে দেখা যাচ্ছে। আমি বলছি যে এটা কত গভীরে যাচ্ছে এবং কি পরিমাণ লোকজন এই ফেকে যুক্ত হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করেন, তো বিনিয়োগটা কে করছে বলে ধারণা করেন? আমার পক্ষের বিনিয়োগ কে করবে, যদি একটু বলতেন। থ্যাংক ইউ। সফট ফেক আর একটা হচ্ছে ডিপ ফেক, যেটাকে আমরা বলি। ফার্স্ট অফ অল একটু বলি যে প্রসেসটা কি। আমাদের আরেকজন অতিথি বলছিলেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলি আমরা, এটার জন্য আলাদা একটা ডিসিপ্লিনই তৈরি হয়েছে, যে কিভাবে হচ্ছে যে এই বটগুলোকে বা এআই যে সমস্ত টুলগুলো এআই কন্টেন্ট তৈরি করে, যেটাকে আমরা জেনারেটিভ এআই বলি, অডিও ভিডিও ইমেজ সব কিছুই তৈরি করা যায়। আর আমরা তো খালি বলছি যে মানে সাধারণত মানুষজন যেটা করে ফ্রি ভার্সন ইউজ করে, যেগুলো হচ্ছে পেইড ভার্সন সেগুলো আরও পাওয়ারফুল। এই যে গুগল ভিউর কথা বলছে বা অন্যান্য যেগুলো সোরাওয়ে, এগুলো যে মানুষ ফ্রি ভার্সন দিয়েই এই অবস্থায় নিয়ে এসেছে। তা আপনি যদি পেইড ভার্সন ইউজ করেন, সেটা একটা ডিজাস্টার্স লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। যেটা ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন, একদম ওনার ওখান থেকে আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই যে নির্বাচনের কিছুদিন আগে যদি এই ধরনের ভিডিও ছড়ানো হয় বা প্রোপাগান্ডা চালানো হয়, তাহলে কি হবে, নির্বাচনে কি ইম্প্যাক্ট পড়তে পারবে। 2024 সালকে সারা পৃথিবীর জন্য বলা হয় যে এটা একটু ডিফারেন্ট একটা বছর নির্বাচনের ক্ষেত্রে, কারণ প্রায় 4.2 বিলিয়ন পিপল সারা ওয়ার্ল্ডে ভোট দিয়েছে 2024 সালে। পৃথিবীর অর্ধেক মানুষ ভোট দিয়েছে। এখন সেই ভোটে কি হয়েছে, এআই বিভিন্ন আর্জেন্টিনা, রাশিয়া, ইন্ডিয়া, বহু জায়গায় তো এটার প্রভাব আছে, কিন্তু সবচেয়ে বড় এক্সাম্পল রোমানিয়া। সেখানে নির্বাচন পেছাতে হয়েছে এআই কন্টেন্ট প্রোপাগান্ডা ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের কারণে। এটা ডিসেম্বর 6-এ ওনাদের 2024-এর স্কেডিউল ছিল, কিন্তু নভেম্বরে, যেমনটি উনি বলছিলেন, জাস্ট নির্বাচনের 2 সপ্তাহ আগে 25,000 টিকটক অ্যাকাউন্ট, ফেক টিকটক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। সেখানকার প্রায় 800 অ্যাকাউন্ট 2016 সালে তৈরি করা। 2016 সালে তৈরি করা অ্যাকাউন্টগুলো দিয়ে 2024 সালে এসে তারা
প্রোপাগান্ডা বা প্রচারণা চালাচ্ছিল। এটা স্টেট, আরেকটা ফরেন স্টেটের কথা বলা হয়, টু বি স্পেসিফিক রাশিয়ার কথা বলা হয়, যে তারা একটা অ্যাকাউন্ট থেকেই একজন $4 লক্ষ শুধু পে করেছে টিকটক অ্যাকাউন্ট থেকে, এবং নির্বাচনের দিন বা তার আগে 85,000 সাইবার অ্যাটাক করেছে, যার ফলে সব কিছু মিলিয়ে ওনাদেরকে নির্বাচনটা পেছাতে হয়েছে। সুতরাং এটার কোনো মানে জল্পনা কল্পনা বা আমি প্রেডিক্ট করছি না যে এআই কীভাবে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। প্রভাবিত করেছে অলরেডি নির্বাচন পেছাতে হয়ে গেছে। এটা একটা ডিজাস্টার ইন টার্মস অফ কস্ট, ইন টার্মস অফ ধরেন যে রিলায়েবিলিটি। নির্বাচন কমিশনই তো আসলে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। অফকোর্স, অ্যাবসলিউটলি, কারণ ফরেন একটা যেহেতু সেখানে জড়িত আছে, অন্য একটা দেশ চাইলে আপনাকে আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করে ফেলতে পারে, এই লেভেলে চলে গেছে। এখন কথা হচ্ছে কি, আমাদের মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের যে কথাটা বলি, আমি একটা ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই। এটা নিউজ গার্ড, ওনারা বলেছেন 2021 থেকে 24 পর্যন্ত এই বছরগুলিতে টোটাল 5.5% বা টু বি স্পেসিফিক 5.48% প্রোপাগান্ডা, ফলস ইনফরমেশন এআই জেনারেটেড। এখন আপনার মনে হতে পারে যে এটা তো খুব বেশি না 5.48, কিন্তু আসল ঘটনাটা কি, 2021-এ এটা 1%-এরও কম ছিল, 0.78, কিন্তু 2024-এ এটা 8.9% বা 8.5% হয়ে গেছে। তার মানে কত গুণ বেড়ে গেছে। 2025-এ এই স্ট্যাটিস্টিক্স আরও বেশি, এবং এটা আসলে তো স্ট্যাটিস্টিক্স লাগে না, আমরা তো দেখতেই পাচ্ছি। আপনিই দেখালেন আপনার এখানে এক্সাম্পল, বা অন্য যারা পলিটিশিয়ান তাদেরা তো দেখছেনই কীভাবে প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে। আপনি নির্বাচনের 2 সপ্তাহ বা নির্বাচনের দিনই ধরেন ব্যারিস্টার ফুয়াদের একটা ভিডিও 3 মিনিটে ছেড়ে দেওয়া যাবে, আমি এই নির্বাচন বর্জন করলাম। অ্যাবসলুট, খুবই সহজ নির্বাচনে। তাহলে এইটা কয়জনকে গিয়ে উনি বুঝাবেন যে এটা আমার কণ্ঠ না? কতজন মানুষ কি, উনি যেটা বললেন যে আমার তো ডিজিটাল লিটারেসি নাই, উনি বলছিলেন যে এআই তো বুঝবেই না এটা প্রোপাগান্ডা, আর এটা থেকে প্রোটেকশন তো পরের জিনিস। তো আমাদের দেশ তো একটু ডিফারেন্ট, এটা ইউএসএ না, ইউরোপিয়ান ইউনিয়নও না, আমার লোকজন কিন্তু বুঝবে না। তো নির্বাচন কমিশন সেটি নিয়ে কি বলছে সেটি এখন আসলে দেখার বিষয়, বা কি পদক্ষেপ। জি, আমরা সেটা ভয়াবহ অবস্থা আপনি যেটা আজ করতে পারছেন, ব্যারিস্টার ফুয়াদও যেটা বললেন, আমরা সেটা নিয়ে আরও আলোচনা করব। দর্শক, তার আগে ফ্যাক্ট চেকে নিচ্ছি একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফ্যাক্ট চেক নিয়ে বিরতির পর ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম, এর আগে কথা হচ্ছিল যে রোমানিয়ায় কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা আমরা জানবো, এবং সেটা কিভাবে উত্তরণ ঘটেছে, নির্বাচন কমিশনের প্রসঙ্গ এসছে সেটাও আমরা জানবো। তবে তার আগে আরেকটু বিষয় আমরা দেখে নিই, সেটা হচ্ছে যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কিন্তু আরেক ধরনের ক্যাম্পেইন হচ্ছে। যেমন পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে ক্যাম্পেইন হচ্ছে, ওদিকে দেখবেন যে আমাদের ফ্যাক্ট চেকাররা, ফ্যাক্ট চেক গ্রুপগুলো প্রচুর সতর্কতামূলক স্টোরিও তৈরি করেছে। আমরা যদি তারপর নির্বাচন কমিশন কোন দিকে যাচ্ছে, বা সরকার বা রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, এখানে নীতিমালা করছে কিনা, সে বিষয়গুলো আমরা জানবো। আমরা তার 2-1টা ভিডিও দেখে যদি এগোতে পারি। আপনার কোনো দল পছন্দ নাই? পছন্দের মধ্যে আওয়ামী লীগই পছন্দ। আওয়ামী লীগই পছন্দ। আওয়ামী লীগ পছন্দ। আমাদের আওয়ামী লীগ সরকার কিন্তু আমাদের জন্য অনেক কিছু করছে, রাস্তা হইছে, স্কুল হইছে, বিদ্যুৎ আইছে, আমরা আবার তারে ফেরত আনবো। আচ্ছা, এইবার ভোটটা কাকে দিচ্ছেন? বাবা, আমি মরলেও আওয়ামী, বাঁচলেও আওয়ামী। তা দেখলেন আপনারা যে এই এআই ব্যবহার করে আওয়ামী লীগকে চেষ্টা, এক ধরনের তার পক্ষে কথা বলার চেষ্টা, যেটি সোশ্যাল নেটওয়ার্কে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এবং অনেকটাই, রিদওয়ান আপনি যদি লাইনে থাকেন একটু জানতে চাই, অনেকটাই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। সাধারণ মানুষ কি বুঝতে পারছে এগুলা মেক বা এটা এআই দিয়ে তৈরি? আমি সেই জায়গাটা জানতে চাই। আচ্ছা, ভিডিওগুলো যে মানে এত নিখুঁত হয়ে উঠতেছে আসলে, মানে খুব কমই আসলে এইসব ভিডিওগুলো, মানে যদি আমরা যারা এইসব নিয়ে কাজ করছি, বা ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা একটু সচেতন ইউজার আছে, তারা ছাড়া মানে খুব কম মানুষই আসলে এগুলো ধরতে পারতেছে। আপনি যদি এইসব পোস্টের কমেন্ট গুলো একটু দেখেন, দেখবেন হচ্ছে সেখানে মানে এই যে ন্যারেটিভটা প্রচার করা হচ্ছে, সেই ন্যারেটিভের পক্ষেই কমেন্ট গুলো আসতেছে। মানে ধরেন আমি যে আমার যে স্টোরিটা আপনারা যে এই প্রোগ্রামের শুরুতেই মানে আলোচনা এসেছিল, সেখানে আমি ওই স্টোরিটা করার জন্য আমি প্রায় 2 শতাধিক ভিডিও সংগ্রহ করি, এবং সেগুলোর কমেন্ট বক্স গুলো অ্যানালাইসিস করতেছিলাম। তো কমেন্ট বক্স অ্যানালাইসিস করে যেটা দেখলাম, যে আসলে খুব কম মানুষই বলতেছে যেগুলো এআই দিয়ে তৈরি, বা খুব কম, বেশিরভাগ মানুষই হচ্ছে এই ভিডিওগুলোকে আসলে, মানে কমেন্ট গুলো এরকম যে আসলে ভিডিওগুলো সমর্থন করতেছে। আমি একটু বলি, এর আগে আমরা যে সমস্ত ফেক ভিডিও দেখছি এগুলো বোঝা যেত কিন্তু অনেকটা, কিন্তু এই এআই দিয়ে, এবং যদি পেইড এআই যদি ব্যবহার করা হয়,
কতটা নিখুঁত এবং ভয়াবহ একটু আগে শুনলাম, তাহলে সাধারণ মানুষ তো বুঝতে পারছে না আসলে ইনফ্যাক্ট। হুম হুম। হ্যাঁ, সাধারণ মানুষ ধরতে পারতেছে না, এবং এইসব ক্ষেত্রে যারা এইসব ভিডিওগুলো তৈরি করতেছে তাদের ইন্টেনশনও আসলে আহ, 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 আমরা যদি বলি আসলে তাদের ইন্টেনশনও একটা বোঝার এখানে ব্যাপার আছে। যেমন ধরেন ফেসবুকে এই ধরনের ভিডিও শেয়ার করার ক্ষেত্রে বা টিকটকে এই ধরনের ভিডিও শেয়ার করার ক্ষেত্রে এআই লেভেল দিয়ে দেওয়ার কিন্তু একটা বাধ্যবাধকতা আছে এবং ফিচারও আছে, কিন্তু দেখা যায় হচ্ছে যারা এই ভিডিওগুলো তৈরি করতেছে তারা কিন্তু এই লেভেলটা দিচ্ছে না। হ্যাঁ, আবার ধরেন ওই যে ভিও দিয়ে যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু ওয়াটারমার্ক গুলা থাকে, মানে ভিওর ওয়াটারমার্কটা থাকে, কিন্তু যারা এই ভিডিওগুলো ফেসবুকে বা টিকটকে আপলোড করতেছে আহ একটু চালাক প্রকৃতির যারা আসলে তারা ওই ভিওর লোগোটা হয়তো মুছে দিচ্ছে বা ওটার উপরে অন্য কোনো জলছাপ দিয়ে দিচ্ছে বা হচ্ছে ভিডিওটা ক্রপ করে দিচ্ছে। হ্যাঁ, যে ক্লিয়ার, মানে অর্থাৎ তার একটা ইন্টেনশন থাকে, আপনি বলছেন ওদের একটা intention আছে। ইন্টেনশন থাকে। তো ব্যারিস্টার ফুয়াদ, সেই জায়গাটায় যদি আসি, আমরা কয়েকটা বিষয় চলে আসলো। একটা হচ্ছে ইলেকশন ভিত্তিক নানা প্রচার অপপ্রচার, আর একটা পতিত আওয়ামী লীগের সপক্ষে দেখেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি করবে না, তাদের তো দলের দলীয় কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এটি এমনভাবে প্রচার করছে যে ভোটে তারা চলে যাচ্ছে এবং ভোট হবে। এক্ষেত্রে রোলটা কি? ইলেকশন কমিশনকে প্রথমত আমি জানতে চাই যে আপনার কাছে 2-3টা প্রশ্ন। ইলেকশন কমিশনের কোনো রোল প্রয়োজন আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা? কি মনে হয় বিনিয়োগ তো এখানে আছে, বিনিয়োগটা কারা করছে? থার্ড হচ্ছে রাষ্ট্র বা সরকারের জায়গা থেকে এক্ষেত্রে কোনো দায়িত্ব আছে কিনা? 3টা বিষয় আপনার কাছে আমি একদম সিমিউলটেনিয়াসলি জানতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনার বিষয়টা কিন্তু সভরেন্টি শুধু চলে গেছে, ন্যাশনাল সিকিউরিটি শুধু চলে গেছে। এবং আপনি প্রায় দেখবেন যে নর্থ কোরিয়া, চায়না এবং রাশিয়াকে পশ্চিমারা প্রায় অভিযুক্ত করে তাদের ইন্টারনাল সিচুয়েশন এবং বিভিন্ন ইনস্টিটিউশনকে হ্যাক করবার জন্য। ধরেন, আমার মনে আছে ইংল্যান্ডে থাকা অবস্থায় আমরা একদিন পত্রিকায় পড়তেছি যে এনএইচএস, ওখানকার যে মানে স্বাস্থ্য ন্যাশনাল হেলথ সার্ভিস, যেটা এই এনএইচএস হ্যাকড হয়ে গেছে এবং সেখান থেকে ফিউ মিলিয়ন ইনফরমেশন বিভিন্ন কোম্পানির কাছে অলরেডি বিক্রিও করে দেওয়া হয়েছে, পার্সোনাল তথ্য। এরপরে দেখবেন যে ব্যাংক হ্যাকড হয়ে গেছে। ইটালিতে একবার দেখলাম যে আপনার মানে পানির কোম্পানি, তারপর হচ্ছে গ্যাস ইলেকট্রিসিটির কোম্পানি হ্যাকড হয়ে গেছে। সাডেনলি কোম্পানি পুরো পাওয়ার কাট হয়ে গেছে, শাটডাউন হয়ে গেছে। তো সেই বাস্তবতাগুলো চিন্তা করেন, বাংলাদেশে এরকম কিছু ঘটনা কিন্তু ঘটে গেছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের সার্ভার এক্সপোজড হয়ে গেছে, সেখান থেকে $1 বিলিয়নের বেশি নেবার চেষ্টা করা হয়েছে। ইলেকশন কমিশনে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে ডাটাবেজ আছে সেইটা অলরেডি এক্সপোজড হয়ে গেছে এবং একটা মামলাও হয়েছে। আমরা দেখলাম প্রায় 6.5 কোটি মানুষের তথ্য এই জয়, তারপরে এই পলক টলক যে পুরো গ্যাং ছিল, এরা মিলে একটা ইন্ডিয়ান কোম্পানিকে বিক্রি করেছে এবং তারা আরও 20-25টা কোম্পানির কাছে বিক্রি করেছে 20-25 হাজার কোটি টাকা দিয়ে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্র এবং নির্বাচন ব্যবস্থা তারা কিন্তু তথ্য প্রযুক্তিতে কম্প্রোমাইজড হয়ে গেছে এবং সেই হয়ে যাওয়া থেকে তারা খুব বেশি এগিয়েছে এমন কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে আসলে নাই। তো নির্বাচনে ম্যানিপুলেশনের প্রশ্ন যখন আসবে, আগামী 6 মাসে তারা সেটা কি করবে, কিভাবে করবে, এটা আসলে আমাদের জানার বিষয় হয়ে গেছে। এবং এই বিষয়টা তো আপনার শুধুমাত্র নির্বাচন না, এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন হয়ে গেছে, আমার জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে গেছে, আপনার নাগরিকদের ফ্যাক্টর যুক্ত হচ্ছে। হ্যাঁ, আউট অফ স্টেট ফ্যাক্টর এবং ইভেন স্টেট ফ্যাক্টরও যুক্ত হইতে পারে। স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টরস সবাই আসলে এখানে ইনভলভ। এবং আমরা যেহেতু ভারতের মতো একটা ভেরি অ্যাগ্রেসিভ নেইবারহুডে থাকি, এই মহল্লাতে তো মোরল কি করছে তার তো, সে যেহেতু ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইনে গোল্ড মেডেলিস্ট পাওয়া বিশ্ব চ্যাম্পিয়ন, এই ব্যাপারটা আমাদেরকে তো আরও ভাবায় তোলার মতো অবস্থা তৈরি হয়েছে। তো সেখানে নির্বাচন কমিশনকে দেখতে পাচ্ছি যে আপনার এগুলো অ্যাড্রেস করবার মতো কোনো সিরিয়াস কনভারসেশন, কনসালটেশন, পলিটিক্যাল পার্টির সাথে মিটিং করা কোনো আয়োজন আমরা দেখতে পাচ্ছি না। গত বছর অ্যাপয়েন্টেড হয়েছে, তারা এখনও সিরিয়াস পলিটিক্যাল কোনো পার্টির সাথে মিটিং করে নাই। কোনো পার্টি নিজ উদ্যোগে গেছে, তারা কথাবার্তা বলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে তারা আসলে পলিটিক্যাল পার্টির সাথে কনসার্নগুলো নিয়ে কনসালটেশন কখন করবে, আর এই অ্যাপ্রোচ, এই চ্যালেঞ্জগুলোর কথা সে শুনবে, শোনার পরে সে যে এগুলোকে অ্যাপ্লাই করবে। আমরা যে বারবার বলছি নির্বাচন কমিশনের কথা বলছেন, এটা তো আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা ইরান আর ইসরায়েলে দেখলাম যে ক্ষেপণাস্ত্র, তার মতোই সক্ষমতা সম্পন্ন। ও সার্টেনলি আপনি শুধু চিন্তা করে দেখেন, যদি এই কাজ করা যায়, আপনি মঈন ভাই দুষ্টামি করে বলছে যে অমুক সকালে রিজাইন করবে, নির্বাচন কমিশনার যে সকালে রিজাইন করবে না তার কি গ্যারান্টি?
ইলেকশন ডেতে সাডেনলি আপনি শুনলেন যে নির্বাচন কমিশন এবং কমিশনার সবাই একযোগে পদত্যাগ করেছে, তখন সিচুয়েশনটা কোন দিকে গড়াবে? আপনি চিন্তা করে দেখলেন ইলেকশন রেজাল্ট ঘোষণা হয়ে গেছে সেন্টার ওয়াইজ, মানে ওই AI করে সেন্টারের দেবে সামনে এআই করে দেবে। ধরেন সেন্টার অমুক উচ্চ বিদ্যালয়ের সামনে একদল লোক দাঁড়ায়, সে নিজেকে টিএনও, ডিসি, ওসি পরিচয় দিবে, রিটার্নিং অফিসার পরিচয় দিয়ে বলবে যে অমুক নম্বর কেন্দ্রে অমুক এত ব্যালটে এত পাইছে, অমুক এত পাইছে, তমুক পাইছে। 20টা সেন্টারে যোগফল দাঁড়ায় জেলার ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার রেজাল্ট ঘোষণা করে দিবে। ইলেকশন কমিশনার রেজাল্ট ঘোষণা করে দিবে যে বরিশাল 3 থেকে এইমাত্র খবর আসছে যে কুদ্দুস বয়াতি হিরো আলমকে পরাজিত করে মমতাজের সমান পরিমাণ ভোট পেয়ে জিতে গেছে। এবং এটা একটা প্র্যাকটিক্যালি মনে হবে, প্র্যাকটিক্যাল মনে হবে। এই পুরো জিনিসটা নাটকটা ছক করতে আপনার 20 মিনিট লাগবে হয়তো সর্বোচ্চ। তাহলে পুরোটা চিন্তা করে ইলেকশন ক্যাম্পেইনটা কোথায় চলে যাবে। তাহলে এই যে একটা সিরিয়াস মানে ডুমসডে টাইপ সিনারিওতে আমরা যাচ্ছি, তো সেইটার কনসিকুয়েন্সটা কি? পলিটিক্যাল পার্টি যারা করছেন, ইলেকশন ক্যাম্পেইনে যারা যাবেন, তাদেরকে তো ট্রেন করবার বিষয় আছে। আমি যে বারবার বলি যে বাংলাদেশে 12 কোটি যে ভোটার আছেন, যারা আসলে 18 বছর বয়সের তালিকাবদ্ধ ব্যক্তি, অধিকাংশ লোক তো ভোটার না, তাকে ট্রেন করবেন কখন? তাকে বুঝাবে কখন? আপনাকে তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইলেকশন ম্যানিফেস্টো করে উঠানে উঠানে লোক পাঠাইতে হবে এটা বোঝানোর জন্য। আদারওয়াইজ সিরিয়াসলি যদি ইন্ডিয়া এখানে সিরিয়াসলি ইন্টারভিন করবার চেষ্টা করে, তার টাকা এবং প্রযুক্তি খরচ করে, আওয়ামী লীগের হাতে যে পরিমাণ টাকা আছে, তার 16 বছরের প্রোপাগান্ডার যে বাহিনী আছে, যেই কাজটা সে করেছে অলরেডি, বাংলাদেশে একটা বোগাস ডিজিটালাইজেশন করেছে গত 16 বছরে, এটা করলে একটা ডিজাস্টার করা সম্ভব। ক্লিয়ার। ডক্টর BM মাইনুল হোসেন, আপনার কাছে দুটো জিনিস আমি জানতে চাই। প্রথমত, আপনি রোমানিয়ার ঘটনা বলছিলেন, তো সেটা নির্বাচনকে তারা পেছাতে হয়েছে, তো পেছানোর পরও তো সেই গ্রুপ সক্রিয় ছিল, তাহলে নির্বাচনটা করলো কিভাবে? তারা কি স্টেপ নিয়েছিল? নাম্বার 1। নাম্বার 2, যেটা ব্যারিস্টার ফুয়াদ অবতারণা করেছে, তো নির্বাচনের দিন এবং নির্বাচনের পরেও তো এই দিয়ে ডিজাস্টার করা যায়, সেটা আমরা কিভাবে রোধ করবো? আমি দুটো প্রশ্নেরই উত্তর চাচ্ছি আপনার কাছে। ফার্স্ট অফ অল, প্রতিটা কান্ট্রি আসলে আলাদা। রোমানিয়া ইজ রোমানিয়া, কিন্তু বাংলাদেশ, আমাদের প্রেক্ষাপট, কনটেক্সট এগুলো ডিফারেন্ট। আমাদের মতো করে সলিউশন বের করতে হবে, কিন্তু কিছু জিনিস আছে যেটা সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। ফার্স্ট অফ অল, রোমানিয়া যেটি করেছে, ওনাদের যে কোর্ট সরাসরি ইন্টারভিন করেছে যে এই জিনিসটা হচ্ছে যে ইন্টারফেয়ার হচ্ছে নির্বাচনে, সুতরাং স্টপ করা বা সেটা করেছে। দেন জন অসন্তোষ তৈরি হয়েছে, মানুষ কিন্তু ফিল্ডে নেমে এসেছে রোমানিয়াতে। সরকার যেটা করেছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, ওনারা যে রাশিয়ার 2জন ডিপ্লোম্যাটকে ওনারা বহিষ্কারও করেছে ইমিডিয়েট। আবার এটা দিয়েছে যে নির্বাচনী যে ক্যাম্পেইন, এটা সম্ভবত ওনাদের লিগ্যাল স্ট্রাকচারে নিয়ে এসেছেন, আচরণবিধির মধ্যে নিয়ে এসেছেন, যেটা আমাদের নির্বাচন কমিশনও করতে পারে। যে অ্যাডভার্টাইজমেন্ট যদি আসে, সেটা এআই দিয়ে হোক নন এআই দিয়ে হোক, সোর্সটা বলতে হবে। নির্বাচনী প্রচারণায় এখানে ফান্ডের সোর্স কি এবং কারাই অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, এই জিনিসটা ওনারা নিশ্চিত করার জন্য বলেছে। এটা অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের তাদের একটা ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট করেছে, সেখানেও তারা রেকমেন্ড করেছে যে কোনো নির্বাচনী প্রচারণার যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা প্ল্যাটফর্মগুলোকেও রিকোয়েস্ট করেছে যে ফেসবুক বা ইউটিউব যে কোত্থেকে ফান্ডে এসেছে এই সোর্সটা দিতে হবে ট্রান্সপারেন্সির জন্য। আরেকটা জিনিস করেছে তারা হচ্ছে যে কোনো মিস ইনফরমেশন যদি আসে, নির্বাচন কমিশন এনশিওর করেছে ম্যাক্সিমাম 5 ঘন্টার মধ্যে সেটি নামাতে হবে। সো আমাদের এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো যদি আমরা একটু প্রস্তুত থাকি নির্বাচন, সেটা আমার প্রশ্ন আছে এখানে কাউন্টার। তো এটা যদি বাইরে থেকে হয়, তাদেরকে আইডেন্টিফাই করা না যায়, আপনার তো ওপেন প্ল্যাটফর্ম, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবে? কিছু জায়গায় আছে, ধরেন ফেসবুক, ইউটিউব, কীভাবে বলে আপনাকে আমি বলি, যেমন ইন্ডিয়া যেটা করেছে, আমি আপনার প্রশ্ন থাকলে আমি প্রতিটি স্পেসিফিক এক্সাম্পল দিয়ে আমি সলিউশন দিচ্ছি। ইন্ডিয়া ফেসবুক, ইউটিউব এদের সাথে হচ্ছে যে চুক্তি করেছে যে আমাদের নির্বাচনের দিন বা নির্বাচনের আগে এই কয়টা দিন আমাদেরকে ইমিডিয়েট রেসপন্ড করতে হবে। এই সমস্ত প্ল্যাটফর্মগুলোরও ঝামেলা আছে, তারা আমাদের মতো কান্ট্রিগুলোর সাথে ডিলে যায় না বা একটা রিকোয়েস্ট করলে সেটা শোনে না, কিন্তু স্পেশালি বলতে হবে যে নির্বাচনের সময় আপনি রেসপন্ড করতে হবে, যে জিনিসটা হচ্ছে প্রোপাগান্ডা, এটা আমাদেরকে সরাসরি প্ল্যাটফর্ম থেকে সরাতে হবে, কারণ এটা আমাদের উপর কন্ট্রোল নাই, এটা তাদের উপর, তাদের কন্ট্রোল তাদের কাছে। কিন্তু কিছু কিছু সাইট আছে আমাদের দেশে, কিছু ধরনের একটা নিউজ মিডিয়া হতে পারে, সেটা কিন্তু আমাদের কন্ট্রোল আছে। ধরেন আমাদের যে সরকারি প্রতিষ্ঠান, তারা কিন্তু চাইলে ব্লক করতে পারে, বাইরেরগুলো করতে পারে না, আমাদেরগুলো করতে পারে, এবং সেটিও অবশ্যই একটা ভ্যালিড গ্রাউন্ড হতে হবে। যাচ্ছে তাইভাবে যে কোনো জিনিস আবার বন্ধ করা ঠিক না, সেটা ভ্যালিড গ্রাউন্ডটা কী হবে সেটা ডিফাইন করাও কিন্তু এই আচরণবিধির মধ্যে আসবে, বা নির্বাচন কমিশন সেটা ডিফাইন করতে পারে। আর আপনার সেকেন্ড প্রশ্নটা ছিল আসলে যে কিভাবে হচ্ছে যে ফাইট। না, আমি বলছি যে ধরেন যে তাহলে তো
যদি আমরা প্রিকশনারি মেজার না নিই, ভোটের দিন ভোটকে ডিজাস্টার করে ফেলা, আবার ভোটের রেজাল্ট নিয়েও তো খেলা করা সম্ভব। সম্ভব, অ্যাবসলিউটলি সম্ভব। কিন্তু এটার জন্য কি হতে পারে, দুটো জিনিস আমি বলি, আবারও বলি, বাইরে অলরেডি এগুলো সলিউশন আছে বা সেমি সলিউশন আছে, যে মানুষ কি করছে অন্যরা, আমাদের দেশে নতুন না এই জিনিস। যেমন হচ্ছে যে অস্ট্রেলিয়া বা কানাডা, তাদের একটা সিস্টেম আছে, যে কোনো জায়গা থেকে নাগরিকরা ডিসইনফরমেশন রিপোর্ট করতে পারে নির্বাচন কমিশনকে, যে এই হচ্ছে ডিসইনফরমেশন, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আপনার একটা স্টেপ নেন। নির্বাচন কমিশনের বা সংশ্লিষ্ট সংস্থার আলাদা একটা উইং থাকতে পারে যারা ফ্যাক্ট চেক করবে, এবং যে আমাদের সাথে ফ্যাক্ট চেকার আছেন ওনাদের সাথে কিন্তু কোলাবোরেট করতে হবে, করে হচ্ছে জনগণকে জানাতে হবে, জনগণের একটা জায়গা থাকতে হবে সেন্ট্রাল, যেই জায়গা থেকে তারা সত্য ইনফরমেশনগুলো পাবে। আর মানুষের নিজেদেরও কিছু দায়িত্ব আছে। সিঙ্গেল সোর্স থেকে আমরা বলি যে কোনো কিছু এখনকার যুগে বিশ্বাস করা ঠিক না, যে কোনো একটা জিনিস ফ্যাক্ট অ্যাটলিস্ট মাল্টিপল সোর্স থেকে ভেরিফাই করে। সময় তো নেই, অর্থাৎ নির্বাচন তো চলে আসবে, তো এই সিঙ্গেল সোর্স মানুষ তো এখনো বুঝেই উঠতে পারছে না কি হচ্ছে, মানে অনেক শিক্ষিত লোকে কিন্তু বুঝতে পারছে না। আমাকে প্রশ্ন, তো সেই প্রস্তুতি নির্বাচন কমিশন কতটা নিচ্ছে, বিনিয়োগ কারা করছে, আমরা সবই আলোচনা করব। দর্শক, তার আগে ফ্যাক্ট চেকে নিচ্ছি আরো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আরো অনেক কিছু জানবো। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন, যে আলোচনা আমরা করছি আপনাদের জানিয়ে দিচ্ছি আবারও, কৃত্রিম বুদ্ধিমত্তার সত্য মিথ্যা কি হবে আগামী নির্বাচনে। আলোচনায় রয়েছেন অধ্যাপক ডক্টর এবিএম মাইনুল হোসেন, তিনি পরিচালক তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং আরও রয়েছেন অনলাইনে রেদওয়ানুল ইসলাম, ফ্যাক্ট চেকার, ফ্যাক্ট চেক, ফ্যাক্ট ওয়াচ। তো আমরা যে আলোচনায় ছিলাম, আরও একটু দেখি, মানে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয়, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে নির্বাচনের একটি পদ্ধতি, সেটা পিআর পদ্ধতি, মানে সংখ্যাবর্ণতি পদ্ধতি, এর পক্ষে বিপক্ষে কিছু কথাবার্তা হচ্ছে। এটা নিয়েও এক ধরনের এআই ক্যাম্পেইন শুরু হয়েছে, আমরা কি দেখাতে পারবো সেটা? তাহলে একটু দেখতাম। পিআর ছাড়া কিছু মানবো না, ঠিক কি না হুজুর? পিআর মানে কি? পাকিস্তান রিটার্ন। পিয়ার মানে পেছনের রাস্তা। কোন কি হুজুর? আরে বেটা ভয় পাস না ভাই। চরমনাই পীর সাহেব যে পিআর ভোটের কথা কয়, এটা আসলে কি? বিয়া করলে বাচ্চার আপনি বাপ, এটা সাধারণ ভোট, আর বাচ্চার 5টা বাপ, এইটাই পিআর ভোট। পিআর পদ্ধতির নির্বাচনটা কেমন পান? ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। আচ্ছা, পিআর পদ্ধতিতে নির্বাচন কারা চায়? যাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হওয়ার যোগ্যতা নাই, তারাই চায় পিআর পদ্ধতি। এইচএসসি পরীক্ষা পিআর সিস্টেমে দিতে হবে। 5 সাবজেক্টে ফেল করলেও গড়ে 33 পাইলেই সব পাস। যে কে বলবে, কিভাবে বুঝবে মানুষ যে এটি এআই জেনারেটেড? চায়ের আড্ডা, মানুষের সমাবেশ, সামনে চায়ের আবার পাত্র রয়েছে, সবই এবং যার যার প্রয়োজনীয় যেটা দরকার ক্যাম্পেইন করা সেটি ঢুকিয়ে দিচ্ছে। এখানে যেটা হচ্ছে, একটি দল পিআর পদ্ধতি নির্বাচন চায়, তাদের ওপিনিয়ন, কিন্তু তার এগেনস্টে এক ধরনের ক্যাম্পেইন করা হচ্ছে, হাস্যরস করা হচ্ছে। তো আমাদের রেদওয়ান একটু আমাদেরকে বলতে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি একটু সংক্ষেপে জানতে চাই যে একটু আগেই আমাদের অধ্যাপক মইনুল হোসেন বলছিলেন যে নর্মালি ফ্রি যে আমাদের সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে খুব সহজেই করা যায়, কিন্তু যদি পেইড হয় এটার অবস্থা ভয়াবহ। এই যে ভিডিওগুলো, এগুলো ফ্রি না পেইড, আপনি একটু যদি আমাদের ব্যাখ্যা করতে বা বলতেন যদি। এবং আমি তো দেখতে পাচ্ছি এখানে চায়ের দোকান আছে, চা আছে, মানে সব কিছুই আছে, তো নাই কি? এটা কিভাবে বুঝবো যে এটি এআই জেনারেটেড? আচ্ছা, এগুলো আসলে ফ্রি দিয়ে তৈরি না হচ্ছে আপনার পেড মানে টুলস দিয়ে তৈরি, এটা আসলে বোঝার উপায় নেই। তবে পরবর্তী যে প্রশ্নটা আপনি বললেন যে আসলে এসব কন্টেন্ট চেনার উপায়টা কি, আপনি দেখবেন যে এই কন্টেন্ট গুলোতে আসলে কিছু ত্রুটি আছে। আপনি একটু এগুলো আসলে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আসলে দেখার বিষয়। যেমন দেখবেন যে চা খাচ্ছে, চায়ের কাপের দেখা যাবে হচ্ছে যে হাতটা চায়ের কাপের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে, বা হচ্ছে ওই যে দোকানদার মানে আপনার যে দোকান থেকে বের হওয়ার যে রাস্তা, সেদিক থেকে বের না হয়ে একদম যে মানে সরাসরি বের হয়ে যাচ্ছে, মানে জিনিসপত্রের মাছ দিয়ে বের হয়ে চলে আসছে। বা হচ্ছে আপনার ওই যে মানে বিভিন্ন ধরনের ত্রুটি থাকে। যেমন আমি একটা ভিডিও তে দেখলাম হচ্ছে একজন পুরুষ, সে বাজারে হাঁটতেছে, তার আপনার মুখে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে পরনের শাড়ি, হ্যাঁ, মানে আবার ধরেন ওই যে চোখের নড়াচড়া, অঙ্গভঙ্গি, এটা আসলে চেনার মানে একটু সচেতন ইয়াতে দেখতে হয় আর কি।
সচেতন চোখে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে না দেখলে এগুলো আসলে বুঝার উপায় নেই। সেই ধরনের ক্যাম্পেইন কি আছে আমাদের এখানে? মানুষ এগুলো কীভাবে বুঝবে? মানুষ তো মাত্র পরিচিত হওয়া শুরু করেছে, এবং আপনি তো জানেন প্রযুক্তি আরও অ্যাডভান্স হয়ে যায়। আপনি যেটাকে ফল্ট ধরবেন, ফল্ট তো কারেকশন করে দেবে। হ্যাঁ, এটা তো ওই যে বললাম, আপনি ধরেন এই যে এখন এই যে অ্যাডভান্স লেভেলের যেসব কন্টেন্ট গুলো আমরা এখন দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুব রিসেন্ট টাইমে। এর আগে যে সব কন্টেন্ট গুলো আসতো, মানে ডিপ ফেক বলি বা এই সফট ফেক বলি, এই কন্টেন্ট গুলো কিন্তু আসলে ওভাবে খুব ধরা খুব সহজ ছিল। যেমন আপনার ভয়েস গুলা আপনার কৃত্রিম ছিল, কিন্তু এখন দেখেন আপনার আঞ্চলিক ভাষায় চলে আসতেছে। আমি আঞ্চলিক ভাষায় প্রম্পট দিচ্ছি, সে হচ্ছে আঞ্চলিক ভাষায় আবার ডেলিভারি দিচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সামনে থাকবে না। মানে এই যে যেসব ত্রুটির কথা আমি এখন বললাম, কিন্তু এই ত্রুটিগুলো, যেমন ভিওর এখন 3 ভার্সন চলতেছে, সামনে হয়তো দেখা যাবে 4-5 যখন আসবে, তখন এই ধরনের ত্রুটিগুলো আর থাকবে না। তখন আসলে চেনার উপায় নেই। তখন চেনার উপায় হচ্ছে বিভিন্ন ধরনের টুলস এর সহায়তা নেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করবে তাদেরকে আসলে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা, যে তুমি যখন এই কন্টেন্টটা দিবা, সেটা ফেসবুকে দাও বা টিকটকে দাও, যেখানে দাও, এআই লেভেলটা তোমাকে ব্যবহার করতে হবে। আমরা কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু খুব জটিল। মানে আমাকে, দেশে তো 18 কোটি মানুষ, কয়জন তার সেই প্রযুক্তি তার হাতে আছে? তো টুলস ব্যবহার করতে হবে। আপনি যে নীতিমালার কথা বলছেন, আমি যদি দেশের বাইরে হই, তাহলে আমাকে কিভাবে সেই নীতিমালায়, আমি যদি উদ্দেশ্যমূলকভাবে করি, তাহলে আপনি আমাকে কিভাবে আইনের আওতায় আনবেন ওই বিদেশ থেকে? ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় এগুলো খুব আনন্দের সাথে, অথবা কেউ মজা করে বানাচ্ছে? আপনার কি মনে হয় না এই পরিকৃত বিনিয়োগ অলরেডি চলে এসছে এবং এই কাজ অনেক গভীরভাবে করা হচ্ছে এবং চক্রই করছে? যেহেতু বিষয়গুলো লার্জলি আমাদের চোখে যেগুলো পড়ছে, এগুলো অফ পলিটিক্যাল নেচার, রাজনৈতিক চরিত্রের কন্টেন্ট আর কি, যেখানে নির্বাচন, তারপরে হচ্ছে ভোট, দলগুলোর আইডিয়াগুলোকে আন্ডারমাইন করা। এবং এর আগেও আমরা দেখেছি যে আপনার পার্টিকুলারলি দেখেছি বিএনপি এবং এনসিপির ভিতরে দূরত্ব তৈরি করবার জন্য যেই কাজগুলো করা দরকার, সেই কাজগুলোতে কিন্তু দেখলাম যে অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন ছিল বট বাহিনীর। বিএনপি সেজে এনসিপির উপর অ্যাটাক করতেছে, আবার এনসিপি সেজে বিএনপির উপর অ্যাটাক করতেছে, এবং এটার কারণে কিন্তু প্রচুর দূরত্ব তৈরি হচ্ছিল বিভিন্ন জায়গায় বিএনপি এনসিপি নেতৃবৃন্দের উপরে। এখানে ওই পিআর ক্যাম্পেইনটা মনে হচ্ছে একই সোর্স থেকে আসতেছে, সেম সোর্স থেকে আসতেছে। একটা হচ্ছে কন্টেন্টটাকে বিএনপি সেজে, আর একটা কন্টেন্ট হচ্ছে এনটি বিএনপি সেজে, এবং অথবা জামাত অথবা যারা পিআরের পক্ষে আছে তাদের পক্ষ বিপক্ষ সেজে। এবং সেই জায়গাতে আপনার রাজনৈতিক দলগুলোর ভিতরে দূরত্ব তৈরি করবার একটা পারপাস থাকতে পারে ফ্রম দ্য সেম সোর্স, যাদেরকে আমরা গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি বলছি। তো সেই জায়গার পাশাপাশি অ্যামেচার থাকতে পারে, যারা তথ্য প্রযুক্তি নতুন করে শিখছে, প্রচুর অনলাইনে সময় দিচ্ছে, ফেসবুকে কন্টেন্ট দেখতেছে, তারা কন্টেন্ট ক্রিয়েট করছে। পরাজিত শক্তি তো একটা আছে, কিন্তু যে পিআর পদ্ধতির এগেইনস্টে অবস্থান নিয়ে তৈরি করছে, সে তো আর এই জায়গায় একই কোম্পানি হতে পারে। আবার সাপোর্টাররা এভাবে কাজ করে, মানে সাপোর্টাররাও তো করতে পারে। এখন তো সেটা হতে পারে, বাট কন্টেন্টের নেচার ক্যালিবার যদি আমরা দেখি, একই ধাঁচের কন্টেন্ট ক্রিয়েট করছে, শুধুমাত্র পক্ষে বিপক্ষের অবস্থানটা তৈরি করে। এর মানে হচ্ছে একই বট বাহিনী এই কাজটা করতেছে, একই ইনস্ট্রাকশনে করতেছে, একই পেমেন্ট এজেন্সি থেকে টাকা পাচ্ছে, করে সিম্পলি দুইটা ম্যাটেরিয়াল দিচ্ছে বাজারে ঝগড়া লাগানোর জন্য, কেওয়াস ক্রিয়েট করার জন্য। তো সেইটা আমি সাসপেক্ট করছি। আপনি এখন ওই সফিস্টিকেশন দেখতে পাচ্ছি না। আপনি বলছেন যে এটা সফলও হয়েছে, এনসিপি বিএনপির ভিতরে ঝগড়াঝাটি তো হয়েছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এটাকে আরো বড় বিনিয়োগের জায়গায় যদি যাবে, এখন সেটা কি মনে করেন? সেটা তো অবশ্যই সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনার নবীন প্রবীণ ক্যাম্পেইনে সিরিয়াসলি এটা এফেক্ট করবে। আপনি জানেন যে আমাদের এখন ইলেকশনে ভোটার হচ্ছে 5 কোটি, যারা তরুণ বয়সে 35-40-এর নিচে, কখনো ভোট দেয় নাই। এই জনগোষ্ঠীর মনস্তত্ত্ব প্লাস হচ্ছে 40+ জনগোষ্ঠীর মনস্তত্ত্ব, নবীন প্রবীণের যে চিন্তার রাজনীতি আছে, আইডিয়ার রাজনীতি আছে, মানে প্রযুক্তি ফ্রেন্ডলি আবার প্রযুক্তি ফ্রেন্ডলি না জনগোষ্ঠী, এই একটা যুদ্ধ আমি নির্বাচন ক্যাম্পেইনকে ঘিরে দেখতে পাচ্ছি। এবং যারা মুরব্বী ক্যাম্পেইনার আছেন, মুরব্বী ইলেকশন করবেন, ধরেন বাংলাদেশে অলমোস্ট 80% ধরেন আপনার যাদের বয়স 50-র উপরে 60-র উপরে এমন মানুষ নির্বাচন করবেন, তারা এখানে সবচেয়ে বড় ভিকটিম হবার সম্ভাবনা আছে। এবং এখানে প্রচুর ফিশওয়্যার তৈরি হবে, ম্যালওয়্যার তৈরি হবে। দেখা যাবে যে আপনার ছবিটা দিয়েই একটা ক্যাম্পেইন করছে, আপনাকে পাঠাইছে,
আপনি আপনার ছবিটা দেখে হয়তো এটা শেয়ার করবেন, লাইক দিবেন, আপনি তো ওপেন হওয়ার পরে দেখবেন এটা আসলে আপনার এগেইনস্টে। আপনি নিজেই তো শিকার হয়েছেন। আমি তো এটা শিকার হয়েছি, বাট স্মল স্কেলে আর কি। এবং যেহেতু আমার সম্পর্কে যারা মানুষ জানে তারা এটাকে মানে এটা বাস্তবতাটা বুঝে আর কি, জানে আর কি। তো এই জন্য মানে ফিশিং এর মানে রিস্কটা আমি বেশি দেখতে পাচ্ছি যে আমার বিরুদ্ধে একটা ভিডিও করেছে, কিন্তু আমাকে দেখে অ্যাপারেন্টলি একটা হেডলাইন দিয়েছে যে ফুয়াদকে ভোট দিন, কিন্তু ভিতর খোলার পরে দেখা যাবে যেই কারণে আমাকে ভোট দেওয়া উচিত না এটা ট্রল করে দেবে, মিম করে দেবে। বাই দিস টাইম আপনি লাইক করে ফেলছেন, শেয়ার দিয়ে দিয়েছেন। এইরকম অনেক কমপ্লিকেটেড জায়গা আমি মানে আঁচ করতে পারছি যে আগামী নির্বাচনে এটার মাধ্যমে হবে। অধ্যাপক মাইনুল, আপনাকে একটা বিষয় আমি একটু স্পেসিফিকই জানতে চাই। সেটা হলো যে আমরা যদি দেখি যে ক্যাম্পেইন লিগ্যাল সেন্টার, যেটা যুক্তরাষ্ট্রের, তারা কিছু বিষয় বলেছে, যেমন 24 সালের নির্বাচনকে ঘিরে যে বিভিন্ন পদক্ষেপের তারা প্রয়োগ করেছিল, যে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, সেগুলোকে ডিফাইন করতে হবে। একটা হচ্ছে ক্যাম্পেইনের ব্যাপারে কিছু নীতিমালা তৈরি করতে হবে। তারপরে ডিপ ফেক এগুলো নিষিদ্ধ করার আইন প্রস্তাবের বিলও ওখানে উঠেছিল। এই অডিও নিয়ে জরিমানাও হয়েছে ওখানে। তো আমরা কি করতে পারি? আমরা যেটা শুনলাম, নির্বাচন কমিশন তো এখনো ধরেন যে ঘুমই ভাঙে না এই সমস্ত বিষয়ে। আমাদের কি করণীয়, না হলে কি ভয়াবহ পরিণতি হবে? রাইট। ফার্স্ট অফ অল, এই যে প্রোগ্রামগুলো, এই শোগুলোতে এই টপিকগুলো আপনারা আনেন তো এটা আসলে জানানোর জন্য। তো ওনারা নিশ্চয়ই জানবেন, দেখবেন, সেখান থেকে হয়তো ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আশাবাদী এখনো যদি শুরু করি বা জিনিসগুলো নিয়ে অ্যালার্ট হয়, তাহলে এখান থেকে ভালো কিছু সম্ভব। তবে আমি একটা কথা এখানে বলে রাখি, আমরা হয়তো খুব এআই নিয়ে নেগেটিভ অ্যাঙ্গেলে বলছি, যেহেতু টপিকটা সেরকম, কিন্তু এআইয়ের পজিটিভ দিকও আছে। এবং ইলেকশানে বিভিন্ন দেশে দেখা যায় যে ধরেন যে হয়তো একেবারে ফর্মাল যে শুদ্ধ ভাষা সেটা লোকাল মানুষজন বুঝতে পারছে না, তাহলে একজন লিডার কি করে হচ্ছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানে এরকম কারো কাছে যাবে? ওই লিডার তো উনি তো আবার জানে না লোকাল ল্যাঙ্গুয়েজ। এআই ব্যবহার করে কিন্তু তিনি ট্রান্সলেট করে ওটা দিতে পারবেন, কিন্তু বলে দিতে হবে যে এটা আমি এআই করে দিয়েছি, ওনার মেসেজটা দিতে হবে। একটা এক্সাম্পল দিলাম যে এআইটাকে যে পজিটিভ কাজও আসলে ব্যবহার করা যায়। আর ইলেকশন কমিশনের কথা আমি বলবো, আমি যতটুকু বুঝছি ওনারা এত জিনিস নিয়ে এক্সস্টেড, আসলে অনেক ইস্যু আছে, কিন্তু সেখানে এটা বোঝানোই হচ্ছে হয়তো আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য, আপনারা যে করেছেন আজকে, যে এই জিনিসটাও ইম্পর্টেন্ট, এআই রিলেটেড জিনিস ডিজাস্টার করে দিতে পারে, এবং সেটা যেন হচ্ছে ওনারা সিরিয়াসলি নেন, এবং সেটার জন্য আলাদা টাস্ক ফোর্স বা নির্বাচন নীতিমালা, বিধিমালায়, সে আচরণ বিধিতে যেন এআই এর এই জিনিসটা আসে, যেটা ইউএস এর কথা আপনি বলছেন, ওই জিনিসগুলো আসতে হবে আসলে এই জায়গাগুলোতে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর এবিএম মাইনুল হোসেন, ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, ধন্যবাদ রেদওয়ানুল ইসলাম। দর্শক বুঝতে পারলেন যে এআই এমনই শক্তিশালী একটি টুলস, যেটাকে নেগেটিভলি ব্যবহার করলে নির্বাচনই বন্ধ হয়ে গিয়েছিল রোমানিয়ায়। নির্বাচন ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেওয়া সম্ভব, নির্বাচনের ফলাফল নিয়ে মানুষের মনে সংশয় সৃষ্টি করা সম্ভব। তাই এখনই আমাদের সরকারকে, নির্বাচন কমিশনকে এই ব্যাপারে নির্বাচনকে সামনে রেখে ব্যবস্থা নিতে হবে, উদ্যোগ নিতে হবে, সচেতন হতে হবে। ফ্যাক্ট চেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে। প্রতি রবিবার রাত 10টায় এই ফ্যাক্ট চেক প্রচারিত হয়। দেখা হবে।